নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় বন্ধু বান্ধবীরা, আমি মানিক মণ্ডল, তোমাদের এডুকেটর এবং মেন্টর লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে। তোমাদেরকে প্রথমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন আমাদের সাথে জুড়ে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। যেহেতু এনটিএর পরীক্ষার রীতিমতো তড়িঘড়ি পড়ে গেছে, তোমরা সবাই স্টাডি করছো, আমরাও চেষ্টা করছি আমাদের থেকে সবথেকে বেস্ট দিয়ে তোমাদের এই মুহূর্তে পাশে থাকার। তবে তার মাঝে আরও একটি নোটিফিকেশান, কারণ ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষাও হচ্ছে এবং তাদের ফর্ম ফিল ইন চলে গেছে, শুরু হয়ে গেছে, রাদার 16ই আগস্ট থেকে শুরু হয়ে গেছে এবং এটি চলতে থাকবে 15ই সেপ্টেম্বর অবধি। এবং এবছর নয়, সামনের বছরে অর্থাৎ 2022-এর জানুয়ারিতে 9 তারিখের ফিক্সড হয়েছে, 9 তারিখ জানুয়ারিতে এই 23তম সেট পরীক্ষা হচ্ছে। তো তোমরা সবাই অবশ্যই ভালো করে স্টাডি করতে থাকো। শুধু নেট নয়, তোমাদের আরও সামনে অনেক চান্স রয়েছে। তার পাশাপাশি আরও একটি ভালো খবর, কারণ অনেকে যারা ইতিহাস, ভূগোল এবং অনেক কিছু বিষয় আছে, তোমাদের প্রশ্নটা সাধারণত ইংরেজিতে হতো। এই প্রথমবার আমাদের কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রশ্ন এবারে বাংলা হওয়ার চান্স অধিকাংশ রয়েছে। তো আশা করব তোমাদের খুব সুবিধা হবে। এমনকি হয়তো পেপার ওয়ানে যেখানে ইংরেজি এবং হিন্দির ভাষা ব্যবহার হতো, সেখানে হয়তো বাংলাও ব্যবহার হতে চলেছে। তো আশা রাখবো তোমাদের ভালো ফল হবে, তোমাদের প্রিপারেশন করতে থাকো। সো আজকের আলোচনায় ফিরে আসি। আজকের লজিক্যাল রিজনিংয়ের দ্বিতীয় পার্ট, আমরা দ্বিতীয় পার্টেও কনসেপ্ট ডেভেলপ করব, অর্থাৎ আমরা রিজনিং দেখা মাত্র আমরা কোন কোন উপায়গুলোকে ব্যবহার করে অতি সহজে আমরা করব। তো চলো শুরু করি। আজকের দ্বিতীয় পার্টের প্রথমে আমরা দেখে নিই যে আর্গুমেন্ট কী। কারণ গত লেকচারে তোমাদের আমরা শিখিয়েছিলাম বেসিক থিংসগুলি, আজকেও বেসিক্যালি হচ্ছে, তবে আজকে একটু আপার লেভেলে আমরা এবারে আর্গুমেন্ট জিনিসটা কি সেটা জানবো এবং আর্গুমেন্ট কত ধরনের হয়ে থাকে। কারণ লজিক্যাল রিজনিংয়ে আর্গুমেন্ট হচ্ছে সব কিছু। দেখো কি বলছে, আর্গুমেন্ট ইজ এ ফর্ম অফ রিজনিং, অর্থাৎ একটা রিজনিংয়ের একটা ধরন বা ফর্ম দ্যাট অ্যাটেম্পটস, যেটা চেষ্টা করে টু এস্টাবলিশ দ্য ট্রুথ অফ ওয়ান ক্লেম। যদি কেউ কিছুর দাবি করে, তার সত্যতা সেটাকে উপস্থাপন করাটাই হচ্ছে আর্গুমেন্টের কাজ, অর্থাৎ যেটা হচ্ছে কনক্লুশন, কল্ড এ কনক্লুশন based on the assumed truth of the evidence in other claims। অর্থাৎ প্রথমত কিছু দাবি রাখা হবে এবং সেই দাবির ভিত্তিতে একটা কনক্লুশন করা হবে, যেটাকে আমরা প্রেমিসেস বলি, ওকে, বা প্রপোজিশনসও বলা হয়, প্রোভাইডেড টু সাপোর্ট দ্য কনক্লুশন। অর্থাৎ একটা আর্গুমেন্ট হচ্ছে একটা সত্য উদ্ঘাটনের একটা ফর্ম বলতে পারি, যেখানে একটা নির্দিষ্ট কনক্লুশনে পৌঁছানো হয়, যেখানে সাহায্যকারী উপাদান হিসেবে ব্যবহৃত হয় কিছু প্রেমিসেস বা কিছু প্রপোজিশনস, যেগুলি সাপোর্ট করবে আমাদেরকে কনক্লুশনে পৌঁছতে। এবারে ধরন ওয়াইজ, অর্থাৎ আর্গুমেন্টের ধরন ওয়াইজ আর্গুমেন্টকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। দেখো, প্রথমে রয়েছে ডিডাকটিভ আর্গুমেন্ট। এটা কি? আর্গুমেন্ট ক্যান বি ভ্যালিড অর ইনভ্যালিড, অর্থাৎ আমি যে কনক্লুশনে পৌঁছাবো প্রেমিসেসগুলোকে সাপোর্ট করে, আমার সেই কনক্লুশন হয়তো সঠিক হতে পারে বা ভুল হতে পারে, অর্থাৎ ভিত্তিগত হতে পারে আবার ভিত্তিহীন হতে পারে, অর্থাৎ ভ্যালিড হতে পারে অথবা ইনভ্যালিড হতে পারে। আর্গুমেন্ট ইজ ভ্যালিড ইফ দ্য প্রেমিসেস আর ট্রু। যদি দেখা যায় আমরা যে দুটি বাক্য বা দুটি আমরা শর্ত বলতে পারি প্রেমিসেসগুলোকে, যেগুলো আমরা প্রদান করি কনক্লুশনে পৌঁছানোর জন্যে, সেগুলো যদি সত্যি হয়ে থাকে, দেন কনক্লুশন শুড বি ট্রু। অর্থাৎ সেগুলো ট্রু হলে আমার কনক্লুশনটাও ট্রু হবে, অর্থাৎ ভ্যালিড রিজন হলে, ভ্যালিড প্রেমিসেস হলে আমার কনক্লুশনটাও হবে ভ্যালিড বা ট্রু। তো এটা হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্ট। একটা উদাহরণ দেওয়া রয়েছে, দেখো
দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অল মেন আর মোর্টাল, এটা হচ্ছে প্রথম প্রেমিস। আমরা জানি সমস্ত মানুষই হচ্ছে মরণশীল। রাম ইজ এ ম্যান, রাম একজন মানুষ, এটাও ট্রু। এবং সমস্ত মানুষ হয় মরণশীল, এটাও সত্য। অর্থাৎ এখানে দুটো প্রেমিসেসকে আমরা দেখলাম যেগুলি ট্রু। তো এই থেকে আমরা যে কনক্লুশনটা পেলাম, সেখানে দেখলাম যে রাম ইজ মোর্টাল, রাম মরণশীল। কারণ যেহেতু রাম একজন মানুষ, এবং যেহেতু আমরা আগেই শর্ত অনুযায়ী দেখেছি মানুষ হচ্ছে মরণশীল, তো এখানে কনক্লুশনটা যেটা বেরোলো যে রাম ইজ মোর্টাল, এটা ট্রু এবং এটা ভ্যালিড। কারণ সামনের দুটো প্রেমিসেস, যেটা হলো অল মেন আর মোর্টাল, রাম ইজ ম্যান, এই দুটো ট্রু এবং সেটা লিড করছে, চালিত করছে একটা সঠিক কনক্লুশনে, আর সেটা হচ্ছে রাম ইজ মোর্টাল। বোঝা গেছে? ভেরি গুড। এবার আমরা চলে যাই ইন্ডাকটিভ রিজন। ইন্ডাকটিভ রিজন কি বলছে? আর্গুমেন্ট ক্যান বি স্ট্রং অর উইক। এখানে অফ হয়ে গেছে, অর্থাৎ আমরা যে কনক্লুশনে পৌঁছাচ্ছি এখানে ভ্যালিড বা ইনভ্যালিডের কিছু নেই। এখানে হয়তো স্ট্রং হতে পারে বা উইক হতে পারে। ওকে, মানে আমি যে কনক্লুশনে পৌঁছাচ্ছি সেটা আমাদের কোথাও না কোথাও ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। একটা এক্সাম্পল দেখা যাক। 90% of the balls in this bag are red. একটি ব্যাগে 90% বল লাল রয়েছে, এটা একটা প্রেমিস রাদার। দ্বিতীয় বলছে এ বল ইজ ড্রন ফ্রম দ্য ব্যাগ, অর্থাৎ ব্যাগ থেকে একটা বল বার করা হয়েছে, তার মানে সেই লাল বল বার করা হয়েছে স্বাভাবিকভাবে ওই ব্যাগটা থেকে, তাই না? দিস বল, এবারে কনক্লুশনটা করা হচ্ছে দিস বল উইল প্রবাবলি বি রেড। এই বলটি লাল হতে পারে। প্রবাবলি কেন বলো তো? যে যদি বলা হয়েছে যে ওই যে 90% বল লাল, ওখানে 10% বল তো সাদা হতে পারে বা অন্যান্য কালার হতে পারে, আমি তো সে বলটাও বার করতে পারি। কিন্তু দ্বিতীয় প্রেমিসটা বলেছে দ্য এ বল ইজ ড্রন ফ্রম দ্য ব্যাগ। আমাকে বলেনি যে লাল বল বার করা হয়েছে নাকি সাদা বল বার করানো হয়েছে, কিছুই বলেনি। তার জন্য এখানে কনক্লুশনটা উইক হয়ে গেল, অর্থাৎ স্ট্রং হলো না। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিজন। আমরা চলে আসছি কন্ডাকটিভ রিজন বলছি, কন্ডাকটিভ আর্গুমেন্ট। আগেরটা গেল ইন্ডাকটিভ আর্গুমেন্ট। এবারে কন্ডাকটিভ আর্গুমেন্ট কি? প্রেমিসেস আর কনভার্জেন্ট মানে কি? কামিং ক্লোজার টুগেদার, মানে একে অপরের কাছাকাছি মনে হবে। প্রেমিসেস কনভে অ্যান্ড সাপোর্ট আ পার্টিকুলার কনক্লুশন। এখানে একটা নির্দিষ্ট উপসংহারে পৌঁছাবে বা কনক্লুশনে পৌঁছাবে, এবং তার জন্য প্রেমিসেসগুলি অর্থ বহন করবে। দেখো এক্সাম্পলটা দেখি, দেখো দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে প্রথম প্রেমিস বলছে চেল কি? একটি জায়গা, এ প্লেস নিয়ার সিমলার কাছে পার্শ্ববর্তী একটি এলাকা হচ্ছে চেল। হ্যাজ পিসফুল এরা, অর্থাৎ সেখানে সেই এলাকাটি ছিল শান্তপ্রিয় এলাকা, পিসফুল অরা। এটা গেল প্রথম প্রেমিস। দ্বিতীয় প্রেমিস কি বলছে? ইট হ্যাজ বিউটিফুল সারাউন্ডিংস। এই চেল জায়গাটির চারিপাশের এলাকা ছিল খুবই সুন্দর, চারদিকের এলাকা অত্যন্ত সুন্দর। এবারে এখানে আরও বলেছে, আরেকটি প্রেমিস দিয়েছে, অর্থাৎ দুটো জায়গায় আমরা এখানে তিনটে পাচ্ছি। কি বলছে? দেয়ার ইজ অলসো এ জঙ্গল সাফারি, অর্থাৎ সেখানে ওই চেলের কাছাকাছি একটি জঙ্গল রয়েছে যার নাম সাফারি। তো এই তিনটি প্রেমিসেস আমাদেরকে কিন্তু একটা পার্টিকুলার কনক্লুশন দিচ্ছে, একটা নির্দিষ্ট কনক্লুশন দিচ্ছে। কি? দেখো, আই উইল স্পেন্ড, আমি কাটাবো, নেক্সট সামার, সামনের যে গ্রীষ্মকালটি আসছে, সামার ভ্যাকেশানে, সেখানে আমি যাব ছুটিতে, অর্থাৎ গ্রীষ্মের ছুটি কাটাবো কোথায়? ইন চেল, আমি চেলে কাটাবো। এইখানে দেখো, এখানে আমার কোনো অন্তর্ভুক্তি ছিল না তিনটেই ক্ষেত্রে।
তিনটে প্রেমিস যখন দেখেছিলাম সেখানে আমার কোনো অন্তর্ভুক্তি ছিল? নিশ্চয়ই নয়। তার পাশাপাশি সেখানে আমার সামার ভ্যাকেশনেরও অন্তর্ভুক্তি ছিল না। কিন্তু এই তিনটে আমাদেরকে লিড করলো আমাদের মনের মধ্যে ভেবে নিতে যে আমরা এটাই হচ্ছে পারফেক্ট এরিয়া যেখানে আমি সামার ভ্যাকেশন করতে যাব। তো এটা হচ্ছে কন্ডাক্টিভ, অর্থাৎ আচরণগত বিধির মতো আমাদেরকে কিন্তু নিয়ে গেল একটা নির্দিষ্ট আর্গুমেন্টে। ক্লিয়ার? এই গেল তিনটি আর্গুমেন্ট। তারপরে চলি, দেখো এবারে আমরা চেক করব যে কোনো রিজন বা কোনো আর্গুমেন্ট সেটা ভ্যালিড, ভিত্তিগত নাকি ভিত্তিহীন, আমরা সেটাকে চেক করব, চেকিং ভ্যালিডিটি অফ আর্গুমেন্ট। তবে একটা জিনিস, এনটিএ নেটের পরীক্ষায় আমরা যে 3 ধরনের আর্গুমেন্ট দেখলাম তার মধ্যে অধিক এসে থাকে ডিডাকটিভ আর্গুমেন্ট, অর্থাৎ ডিডাকটিভ আর্গুমেন্ট রিলেটেড প্রশ্ন কিন্তু প্রায়শই আসে, তাই আমাদেরকে সেটিকে জোর দিয়ে দেখতে হবে। লেটস চেক হোয়েদার দ্য ডিডাকটিভ আর্গুমেন্ট ভ্যালিড অর ইনভ্যালিড, অর্থাৎ আমরা এসব চেক করে দেখি। প্রথমে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা আমাদেরকে বুঝে নিতে হবে কি বলছে। বলছে ইফ দ্য প্রেমিসেস অফ দ্য আর্গুমেন্ট অ্যান্ড কনক্লুশন আর ট্রু ইন রিয়ালিটি, অর্থাৎ যদি দেখা যায় যে প্রেমিসেসগুলি থাকে, দেখো নিচে একটা এক্সাম্পল রয়েছে, প্রেমিসেস কোনটাকে বলে, কনক্লুশন কোনটা বলে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো বলছে এই প্রেমিসেসগুলি এবং তার কনক্লুশন যদি সঠিক হয়, ট্রু হয়, এবং সেই ট্রুটা শুধুমাত্র খাতায় কলমে নয়, বাস্তবেও হতে হবে। দেখেছো প্রথম লাইনটা ভালো করে দেখবে, ট্রু ইন রিয়ালিটি, ওকে, বাস্তবে সেটাকে সত্য হতে হবে। দেন দ্য আর্গুমেন্ট উইল বি কনসিডার্ড টু বি সাউন্ড, আর তখন যে আর্গুমেন্ট থাকে সেই আর্গুমেন্টটাকে আমরা সঠিক সাউন্ড হিসাবে ধরবো। এবারে ঠিক উল্টোটাই, ইফ দোজ আর নট রিয়ালিস্টিক, যদিও সেটি ঠিক, ওকে, কিন্তু বাস্তব নয়, অর্থাৎ বাস্তবে এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না, দেন দ্য আর্গুমেন্ট উইল বি আনসাউন্ড, তখন আর্গুমেন্টটা সত্যি আমাদের কানের কাছে যেন মনে হবে কোথাও না কোথাও ত্রুটিপূর্ণ রয়েছে। অল ইনভ্যালিড আর্গুমেন্টস আর আনসাউন্ড, তাই এই ক্ষেত্রে আমরা দেখব যদিও ফ্যাক্ট কাগজে কলমে ওটাকে সঠিকভাবে দেখানো হয়েছে, কিন্তু আমাদের যদি মনে হয় ওটা আনসাউন্ড, আমাদের কাছে যদি মনে হয় রিয়ালিটি বেসড নয়, তখন ওটা ইনভ্যালিড আর্গুমেন্ট হবে। একটা এক্সাম্পল আছে, দেখো বুঝতে পারো কি না। বলেছে অল ল্যাপটপ স্ক্রিনস আর মেড অফ ডায়মন্ডস, বলেছে ল্যাপটপের যে স্ক্রিনটা হয়ে থাকে সেটি ডায়মন্ড দিয়ে তৈরি। তারপরে বলেছে ডায়মন্ডস কস্ট ভেরি লেস, এই হীরের মূল্য খুব কম। তো এবারে আমাদেরকে বুঝতে হবে যে এটা আদৌ কি সত্যি যে ল্যাপটপের স্ক্রিনটা কি নর্মাল গ্লাস দিয়ে তৈরি হয় নাকি সত্যি সত্যি ডায়মন্ড দিয়ে তৈরি হয়, এটা ভাবার ব্যাপার আছে। কিন্তু যেহেতু এখানে কাগজে কলমে সত্যি কথা বলেছে, ডায়মন্ডস কস্ট ভেরি লেস, যেটা আমরা সত্যি বাস্তবে জানি যে ডায়মন্ডের দাম অনেক 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 বেশি, কিন্তু কাগজে কলমে এখানে বলছে যে ভেরি লেস। ল্যাপটপ স্ক্রিনস কস্ট ভেরি লেস, তো এই দুটো যদি প্রেমিস থেকে দেখো তাহলে স্বাভাবিকভাবে উত্তরটাও তার কিন্তু ঠিকই, কারণ নিচের বাক্যে যেটা বলেছে ডায়মন্ড কস্ট ভেরি লেস, ডায়মন্ডের দাম অনেক কম, তাই ল্যাপটপের স্ক্রিন যেহেতু ডায়মন্ড দিয়ে তৈরি হয় তাই বলেছে ল্যাপটপ স্ক্রিনস কস্ট ভেরি লেস। তো কোনো এইখানে প্রেমিসিস কনক্লুশন ওয়াইজ আমাদের কিন্তু ট্রু লাগছে, মানে সত্যতার দিক থেকে যা বলেছে তার থেকে এসছে, বাট ইন রিয়ালিটি বাস্তবের সাথে মিল নয়, এটা আনসাউন্ড লাগছে, তাই এটি ইনভ্যালিড আর্গুমেন্ট, ভ্যালিড আর্গুমেন্ট নয়। দেখো এখানে এক্সপ্লেনেশন দিয়েছে, ইফ উই অ্যাজিউম দ্য গিভেন প্রেমিসেস টু বি ট্রু, অর্থাৎ এই দুটো প্রেমিসকে যদি আমরা অ্যাজিউম করলাম, মনে করলাম যে সত্য, দেন দিস কনক্লুশন উইল বি ট্রু, তাহলে সেই কনক্লুশনটাও কিন্তু ট্রু হচ্ছে এই থেকে। তবে হ্যাঁ, তারপর বলছি দেখো দিস মিনস ইট ইজ এ ভ্যালিড আর্গুমেন্ট, তো সেই থেকে তো এটা আমরা অনুমান করতে পারি যে এটা একটা ভ্যালিড আর্গুমেন্ট।
বাট এই কথাটি ভালো করে দেখো, দিস প্রেমিসেস আর নট ট্রু ইন রিয়ালিটি, অর্থাৎ বাস্তবে কিন্তু এরা কিন্তু সঠিক নয়। ইট ইজ আনসাউন্ড হবে, এখানে সাউন্ড লেখা হয়ে গেছে, এটা আনসাউন্ড হবে, ইট ইজ আনসাউন্ড। ক্লিয়ার? চলো আরও এক্সাম্পল দিই, দিলে ক্লিয়ার আরও হবে। দেখো এখানে বলেছে নো পারসন অফ এজ লেস দ্যান 18 ইয়ার্স ক্যান ভোট ইন ইলেকশনস, অর্থাৎ 18 বছরের নিচে কেউই ভোটাধিকার পাবে না, অর্থাৎ ভোট দিতে পারবে না। তারপরে বলেছে দ্বিতীয় যেটা প্রেমিস বলছে, এ ভোট ক্যান রেজিস্টার ফর ভোটার কার্ড, একটা ভোট দেওয়ার জন্য তাহলে সেখানে ভোটার কার্ডের জন্য তাকে রেজিস্টার করতে হবে, তাই তো? দেখো দুটো বাক্য যখন পড়লাম আমরা যেরকম সত্যটাও এখানে দেখতে পেলাম, ঠিক এখানে কিন্তু ভ্যালিড রিজন রয়েছে। আমাদের কান্ট্রিতে আমরা 18 ইয়ার না হলে কিন্তু ভোটাধিকার পাই না। আবার প্রথমে আমাদেরকে ভোটাধিকার শুধু 18 বছর হয়ে গেলে যে ভোট দিতে পারবো তা তো নয়, তার জন্য আমাদেরকে রেজিস্টার করতে হয়, আমাদের নির্দিষ্ট ভোটার আইডেন্টিটি তৈরি হয়। তার মানে এখানে দুটো প্রেমিসেস কিন্তু কারেক্ট, তো এখানে কোনো প্রশ্ন নেই, নির্দ্বিধায় এই দুটো কিন্তু কারেক্টের পাশাপাশি এটা কিন্তু ইন রিয়ালিটিও এটা কারেক্ট। এবার দেখা যাক কনক্লুশন কি করেছে। নো পারসন অফ এজ লেস দ্যান 18 ইয়ার্স ক্যান রেজিস্টার ফর ভোটার কার্ড, ঠিকই কথা, অর্থাৎ 18 বছরের নিচে কেউই ভোটার কার্ডের জন্য রেজিস্টার করতে পারবে না। তো এখানে কনক্লুশনটাও কিন্তু ট্রু এবং রিয়ালিটি বেসড। দেখা যাক কনক্লুশন কি বলছে এখানে, এক্সপ্লেনেশনটা। কনক্লুশন ডিরাইভড ফ্রম দ্য প্রেমিসেস ইজ লজিক্যাল, মানে এখানে রিয়ালিটি, লজিক্যাল মানে রিয়ালিটির সাথে কিন্তু বেসড হচ্ছে, অর্থাৎ যুক্তিপূর্ণ। অ্যান্ড ইট উইল বি ট্রু ইফ দ্য প্রেমিসেস আর ট্রু, প্রেমিসেসগুলি থেকে সত্য, তাই এখানে স্বাভাবিকভাবে কনক্লুশনও সত্য হবে। সো ইট ইজ আ ভ্যালিড আর্গুমেন্ট, তাই এটা হচ্ছে একেবারে ভিত্তিযুক্ত একটা আর্গুমেন্ট। দ্য প্রেমিসেস গিভেন হিয়ার আর ট্রু ইন রিয়ালিটি, বাস্তবেও ঠিক। সো দ্য কনক্লুশন অলসো ট্রু ইন রিয়ালিটি, তাই এখানে কনক্লুশনটাও বাস্তবিকভাবে সঠিক। হেন্স ইট ইজ আ ভ্যালিড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সাউন্ড আর্গুমেন্ট। ক্লিয়ার? এই এক্সাম্পল নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে দেখা যাক, বলছে প্রেমিসেসগুলি কি রয়েছে, অল স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, অর্থাৎ সমস্ত ছাত্র ছাত্রীরা হয় বুদ্ধিমান। এবারে হচ্ছে পরের বাক্য বলেছে নমিতা ইজ ইন্টেলিজেন্ট, হতে পারে যে নমিতা একটা মেয়ে, সে বুদ্ধিমান, তবে এখানে এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না যে নমিতা আদৌ কোনো স্টুডেন্ট কিনা। বলেছে অল স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, এই প্রেমিসেসের সম্পর্কে আমার কোনো দ্বিধা নেই, কোনো কোনো আমার কনফিউশন নেই যে কারেক্ট, কিন্তু নমিতা আদৌ স্টুডেন্ট কিনা আমার প্রশ্ন আছে, তাই নমিতা ইজ ইন্টেলিজেন্ট, নো প্রবলেম। কনক্লুশন কি করেছে দেখি, নমিতা ইজ এ স্টুডেন্ট। কনক্লুশন কী করে আমি করতে পারলাম যে নমিতা একটা স্টুডেন্ট? নমিতা একটা তো গৃহবধূ হতে পারে, নমিতা একটা বৃদ্ধাও হতে পারে, তো এটা আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা লজিকের অভাব রয়েছে। তার মানে এখানে আমাদের একটু ক্লিয়ারলি দেখতে হবে। দেখো এখানে এক্সপ্লেনেশনটা কি বলছে, ইফ দ্য গিভেন প্রেমিসেস আর ট্রু, যদি মনে হয় যে এই প্রেমিসেসগুলি ট্রু, দেন দেয়ার ইজ নো গ্যারেন্টি দ্যাট নমিতা উইল বি এ স্টুডেন্ট অর নট। এখানে কিন্তু গ্যারেন্টি করে আমরা বলতে পারি না যে নমিতা একজন স্টুডেন্ট, সে কি আদৌ স্টুডেন্ট কি না। অ্যাজ দেয়ার ক্যান বি ইন্টেলিজেন্ট পারসনস আদার দ্যান স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্ট বাদেও অন্যান্য ইন্টেলিজেন্ট মানুষ হতে পারে, থাকতে পারে, স্টুডেন্টরা যে শুধু ইন্টেলিজেন্ট হবে তার তো কোনো প্রশ্ন নেই। সো ইট ইজ অ্যান ভ্যালিড আর্গুমেন্ট, তাই এখানে এটা আমরা বলবো, ভ্যালিড বলছি, ইনভ্যালিড আর্গুমেন্ট, অর্থাৎ এখানে লজিক্যালি রিয়ালিটি বেসড এখানে সম্পূর্ণ ক্লিয়ার পিকচার দিচ্ছে না, তাই এটা হবে ইনভ্যালিড আর্গুমেন্ট। ক্লিয়ার? এটা হবে ইনভ্যালিড আর্গুমেন্ট। আশা করি বুঝতে পেরেছো ভ্যালিড এবং ইনভ্যালিড আর্গুমেন্ট আমরা কী করে বার করছি। এবার আমরা নেক্সট আলোচনায় যাচ্ছি। এতক্ষণ এই যে যত সব বোঝাচ্ছিলাম প্রেমিসেস কি বা প্রেমিসেস থেকে আমরা কিভাবে কনক্লুশন বার করছিলাম একটা আর্গুমেন্টে, তো এবারে সেগুলোকে সিম্পলিফাই করছি। যত তাড়াতাড়ি এগুলোকে বুঝতে পারবে তোমাদের আর্গুমেন্টের পাওয়ারটা কিন্তু তত, মানে আর্গুমেন্টটাকে সলভ করার পাওয়ারটা তত ডেভেলপ করবে। প্রথমে জিনিসগুলো জেনে নাও। প্রথমে বলছে
সিলোজিজম। সিলোজিজম কি? সিলোজিজম মিন্স অ্যান ইনস্টেন্স অফ এ ফর্ম, এটা হচ্ছে একটা ধরন বলতে পারি বা একটা কৌশল বলতে পারি অফ রিজনিংয়ের, ইন হুইচ, যেখানে এ কনক্লুশন ইজ ড্রন ফ্রম টু গিভেন অর অ্যাসিওর প্রপোজিশনস, অর্থাৎ ঠিক আর্গুমেন্টটাকে যে সলভ করা হয় এবং সেই সলভ করা অর্থাৎ কনক্লুশনে পৌঁছানো একটা থিওরি বেস থাকে, আর সেটাই হচ্ছে সিলোজিজম। অর্থাৎ যেখানে একটা কনক্লুশনটাকে বের করা হবে কি থেকে, দুটো প্রেমিস থাকবে, সেই প্রেমিসেস থেকে সেগুলোকে দেখে, শর্তগুলোকে দেখে আমরা একটা কনক্লুশনে পৌঁছাবো, এটাই হচ্ছে সিলোজিজম। ওকে, আর্গুমেন্ট হচ্ছে গোটা স্ট্রাকচার, অর্থাৎ সেখানে প্রেমিসেস থাকবে, কনক্লুশন থাকবে, বাট এই যে রিলেশন, সম্পর্ক তাদের মধ্যে, যে এই যে রিজনিং একটা একটা বেশ কোর একটা থিং আছে, সেটাই হচ্ছে সিলোজিজম। এবারে আসি প্রপোজিশন কি। প্রপোজিশন কি বলছে? প্রপোজিশনস আর স্টেটমেন্ট, অর্থাৎ আমরা যে বাক্যগুলো দেখছিলাম, অল মেন, সরি কি বলছিলাম, কি ছিল ওখানে একটা, দেখে নাও একটু। হ্যাঁ, এই যে অল মেন আর মোর্টাল, এটা একটা, কোথায় গেল, এই যে অল মেন আর মোর্টাল, রাম ইজ এ ম্যান, তো এই দুটো ছিল কিন্তু প্রেমিস, আর এখানে রাম ইজ মোর্টালটা ছিল কনক্লুশন। ক্লিয়ার? দেখো এবারে, তো এগুলো হচ্ছে এক একটা স্টেটমেন্ট, অর্থাৎ অল মেন আর মোর্টাল, রাম ইজ এ ম্যান, এগুলো হচ্ছে এখানে দুটো স্টেটমেন্টস। এই স্টেটমেন্টগুলি অর্থাৎ এই যে প্রপোজিশনগুলি, এগুলো এক একটা যেহেতু প্রপোজিশন, এক একটাই হচ্ছে সেই প্রপোজিশন, সেগুলো কি স্টেটমেন্টের। প্রপোজিশন আর স্টেটমেন্টস হুইচ টেল অ্যাবাউট দ্য রিলেশন বিটুইন টু অর মোর টার্মস ইন সিলোজিজম, অর্থাৎ এই সিলোজিজমে আমরা দেখব যে একটা স্টেটমেন্টে, একটা বাক্যের মধ্যে প্রত্যেকটা পার্ট রয়েছে, সেই পার্টগুলোই হচ্ছে প্রপোজিশন বা আমরা অংশ বলি। ওকে, ক্লিয়ার? তো দেখো এখানে একটা বাক্য রয়েছে বা একটা স্টেটমেন্ট রয়েছে, তো এখানে আমরা সেগুলোকে এক একটা টার্ম ধরছি। দেখো কি বলছে, অল ডোরস আর উইন্ডোজ, অর্থাৎ সমস্ত দরজাগুলিই হচ্ছে জানালা। তো এখানে এই যে চারটি শব্দ রয়েছে, অল, ডোরস, আর, উইন্ডোজ, তো এগুলোর প্রত্যেকটা নাম রয়েছে এবং প্রত্যেকটার কাজ রয়েছে। দেখো প্রথমে হচ্ছে অল, অল যেন নির্দিষ্ট করে বলছে সংখ্যার পরিমাণ, সংখ্যা তত্ত্বকে এখানে সূচিত করছে, তো এখানে এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। ওকে, ডোরস, ডোরস হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে কপুলা, কপুলা কি একটা রিলেশন দেখাবে, কার সাথে, অর্থাৎ রিলেশন দেখানোর জন্য সাবজেক্টের সাথে প্রেডিকেটের রিলেশন দেখাবে, তাই জন্য কপুলা ব্যবহার করা হয়, আর সেখানে এটা হচ্ছে আর উইন্ডোজ হচ্ছে প্রেডিকেট, অর্থাৎ তাকে তার নিরিখে, অর্থাৎ সাবজেক্টের নিরিখে দেখানো হয়েছে, ডোরের নিরিখে দেখানো হয়েছে। দেখে নাও নিচে কোয়ান্টিফায়ার কি বলেছে, ইট টেলস অ্যাবাউট দ্য কোয়ান্টিটি অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। আমরা এই ক্ষেত্রে অল, নান, সাম, মোস্ট এগুলো ব্যবহার করে থাকি। এবার সাবজেক্ট কি, ইট ইজ অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেড, অর্থাৎ যার সম্পর্কে বলা হচ্ছে, যেখানে আমাদের উপরস্থ বাক্যে আমরা ডোর দেখেছি, এটা হচ্ছে সাবজেক্ট। কপুলা কি, ইট রিলেটস টু দ্য রিলেশন বিটুইন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে সম্পর্ক, যে এখানে ডোর, দরজাগুলি হয় জানালা, দেখা যেতে পারে যে এখানে হয় নাও বলতে পারতো, আর নট উইন্ডোজ, তো এই সম্পর্কটা সেটা বোঝানোর জন্য আমরা কপুলা ব্যবহার করি। তো এটা যেরকম পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ক্লিয়ার? কপুলা। এবার নেক্সট আসছে প্রেডিকেট। প্রেডিকেট কি, ইট অ্যাফার্মস অর ডিনাইজ অ্যাবাউট দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে সম্পর্কিত যে বস্তু বা কোনো ব্যক্তিও হতে পারে, ওটা হচ্ছে প্রেডিকেট, এবং এটা স্বীকার করতে পারে সেই প্রেডিকেটকে সাবজেক্ট, আবার অস্বীকারও করতে পারে। তারপর দেখো কি হচ্ছে, এবারে আমরা প্রপোজিশনকে ভাগ করেছি। প্রপোজিশনকে টোটাল 4টি ভাগে ভাগ করা হয়। প্রথমে রয়েছে ইউনিভার্সাল পজিটিভ, যাকে এ টাইপ বলা হয়েছে, অর্থাৎ এখানে আমাদের যে কোয়ান্টিফায়ার
তার সাথে সম্পর্কিত কপুলার সম্পর্ককে দেখতে হবে। এখানে কোয়ান্টিফায়ার দেখো অল রয়েছে, অর্থাৎ এই অল মানে হচ্ছে ইউনিভার্সাল। আর যদি আর বা ইজ থাকে বা এম থাকে তো এগুলো হলো অ্যাকচুয়ালি পজিটিভ। ওকে, কারণ নেগেটিভ হলে আমরা জানি নট থাকে। তো এই অল উইন্ডোজ আর টেবিল, অর্থাৎ সমস্ত জানালাই হচ্ছে টেবিল। ওকে, দেখো এখানে আমি একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখানে ডাব্লিউ মানে হচ্ছে সমস্ত উইন্ডোজগুলি, নিচের যে ভিতরের যে ছোট্ট একটা সার্কেল রয়েছে, তো সেই উইন্ডোগুলি কি বলেছে সব টেবিল, তাই টেবিলটাকে বড় সার্কেলের মধ্যে রেখেছি। তাই এখানে সবগুলোই কিন্তু দেখো সবার মানে হচ্ছে ভেতরে ভেতরে অঙ্গ, মানে সমস্ত জানলাগুলি হচ্ছে অ্যাকচুয়ালি টেবিল, অর্থাৎ টেবিলের অংশ। টেবিলটা হচ্ছে বড় এখানে, তাই তো? তাই এটা গেল হচ্ছে ইউনিভার্সাল পজিটিভ। এখানে অল মানে হচ্ছে সব ইউনিভার্সাল বোঝায়। আবার ইউনিভার্সাল নেগেটিভ হয়, অর্থাৎ দেখো এক্সাম্পল দেখো নো উইন্ডোজ, নো মানে হচ্ছে ইউনিভার্সাল, এখানে উইন্ডোজ আর টেবিল, এখানে কোনো উইন্ডো, এখানে আবার গুলিয়ে ফেলো না যে আর এর পাশে নট নেই মানে এটা নেগেটিভ নয়, না, এখানে প্রথমেই নো আনা হয়েছে। নো নো উইন্ডোজ মানে কোনো জানালাগুলি হয় না টেবিল, তাহলে দুটো আলাদা হবে। দেখো দেখো এখানে উইন্ডো আলাদা, টেবিল আলাদা। ঠিক একই রকমভাবে অল চেয়ার্স আর টেবিল, একই রকমভাবে এক্সাম্পল চলতে থাকবে। নেগেটিভটা বুঝতে পেরেছো? তারপর চলো বলছে পার্টিকুলার পজিটিভ, এখানে কিছু অংশ পজিটিভ হবে, এটাকে বলা হয় আই টাইপ। হ্যাঁ, একটা জিনিস ছেড়ে গেলাম, ইউনিভার্সাল নেগেটিভকে বলা হবে ই টাইপ। ওকে, এটা কি বলেছে সাম উইন্ডোজ আর টেবিল, এখানে সাম মানে পার্টিকুলার মানে কিছু নির্দিষ্ট কিছুকে ধরে বলছে সাম সাম, তো কিছু উইন্ডোজ হয় টেবিল, অর্থাৎ উইন্ডো আমরা প্রথম ঘরে জানি উইন্ডোর, আর টেবিল হচ্ছে এটা। তো এখানে এই যে এই পার্টটা কিছু কিছু অংশটা সেটা হচ্ছে টেবিল, উইন্ডোজের কিছু অংশটা হচ্ছে টেবিল, আবার টেবিলের কিছু অংশ হচ্ছে উইন্ডো, অবশ্যই, তাই না? তাই এখানে বলা হয়েছে যে পার্টিকুলার পজিটিভ এই অর্থে যে কিছু জিনিস তার অংশভুক্ত। ওকে, তার অংশের মধ্যে পড়ছে। কার অংশ? উইন্ডোজটা টেবিলের অংশের মধ্যে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? টেবিলের অংশের মধ্যে পড়ে যাচ্ছে এই অংশটা, পার্টিকুলার যে অংশটা দেখালাম। ঠিক একই রকমভাবে চেয়ার্স আর বার্ডস, ওকে, মেন আর অনেস্ট, এগুলো সব এর মধ্যে পড়ছে। এবারে আছে পার্টিকুলার নেগেটিভ, এটা হচ্ছে ও টাইপ। কেমন পার্টিকুলার নেগেটিভ কেমন? এখানে সাম থাকবে, নির্দিষ্ট জায়গায় বলে দেবে কিছু অল্প কিছু, সাম উইন্ডোজ আর নট টেবিল, ওগুলো টেবিল নয়, অর্থাৎ টেবিল নয়। তো এখানে দেখো আমি দুটো দেখো রয়েছে, এখানে উইন্ডোজ রয়েছে এবং তার পাশে রয়েছে টেবিল। দেখো এখানে দেখো টেবিলের মতো থেকেছে, এই উইন্ডোজের যে অংশটা সেটা কিন্তু তার পেছনে কিন্তু শ্যাডো হয়ে রয়েছে এখানে, অর্থাৎ টেবিলের অংশ তার কিন্তু পরিস্ফুট রয়েছে, অর্থাৎ সেটা টেবিলটা টেবিলই, কিন্তু কিছু যে উইন্ডোজ সেটা কিন্তু টেবিল নয়। ক্লিয়ার? এবং তাই জন্য সেটাকে কিন্তু আমি ব্লার করে পেছনের দিকে রেখেছি। বোঝা গেছে? সেরকমভাবে বাকি এক্সাম্পলগুলোও কিন্তু এখানে ওয়ার্ক করবে। ক্লিয়ার? তো এই ভালো করে বুঝে নিতে হবে যে পার্টিকুলার এই টার্মগুলি কী বোঝাচ্ছে, অর্থাৎ পার্টিকুলার ক্যাটাগরিগুলি, অর্থাৎ পজিটিভ, নেগেটিভ এবং কোনটা হচ্ছে ইউনিভার্সাল, কোনটা হচ্ছে পার্টিকুলার, এগুলো ক্লিয়ার করে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমরা আবার আলোচনায় ফিরে আসবো।